নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন, গত 4টি পর্বে আমরা 5টি জেলা উত্তরবঙ্গের শেষ করে দিয়েছি, তাদের ফলাফল জানিয়েছি। এই জেলাগুলো হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই 5টি জেলা সম্পন্ন করে উত্তরবঙ্গের মোট 8টি জেলা। এই 8টি জেলার এরপরে আজকে আমরা আলোচনা করব উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই জেলা দুটি নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে আসব। উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা আসন। এই বিধানসভা কেন্দ্রগুলোর নাম হলো চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার। 2021 সালের যে ফলাফল, 2021 সালের ফলাফল অনুযায়ী এর মধ্যে তৃণমূল যে কংগ্রেস জিতেছিল ইসলামপুর, গোয়ালপুকুর, করণদিঘি, চোপড়া, ইটাহার, মানে তারা জিতেছিল 2, 3, 4, 5টিতে জিতেছিল তারা। আর বিজেপি জিতেছিল সেই সময় 2021-এ বিজেপি জিতেছিল 4টি জায়গাতে। বিজেপি জিতেছিল দুটি সিটের সাথ, আর 2টি সিটে এগিয়ে গিয়েছিল কংগ্রেস ছিল একটাতে, কংগ্রেস ছিল। তো আমরা বাকি থাকছে কালিয়াগঞ্জে বিজেপি জিতেছিল, ফলে কালিয়াগঞ্জ নিয়ে 2021-এ বিজেপি জেতে 3টি আসনে, কংগ্রেস জেতে 1টি আসনে, তৃণমূল জেতে 5টি আসনে। তো এইবার আমরা 2021-এর ফলাফল এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল আমরা তার উপরে দেখে আমরা এইবার 25-এর ভোটের একটা সম্ভাব্য ফলাফলের জায়গায় যাব। কিন্তু এই সম্ভাব্য ফলাফল জায়গায় তার আগে বলি, 2021-এর কথা বলেছি। 2024-এর লোকসভা কেন্দ্রের ট্রেনটা বলি। এখানে রায়গঞ্জ আছে, আবার অন্য বিধানসভা কেন্দ্রও আছে। রায়গঞ্জ বিধানসভার মধ্যে লোকসভা আসনে বিজেপির যিনি কার্তিক চন্দ্র পাল, তিনি বেশ বড়সড় ব্যবধানে প্রায় 68-69 হাজার ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। আর বাকি তার মধ্যে রায়গঞ্জ লোকসভা আসনে ছিল 2টো আসন, চোপড়া এবং ইটাহার। আর যেটা বাকি যেগুলো ছিল ওই আসনগুলোতে ইসলামপুর, গোয়ালপুকুর, এইসব জায়গাগুলোতে তৃণমূল ছিল। আবার কথাও বলেছি যে কংগ্রেসও কিছু এলাকায় ভালো ফল করেছিল, চাকুলিয়াতে কংগ্রেসের আসন পেয়েছিল। এটা হচ্ছে 2021-এ, আর 24-এও তাদের এই জায়গাগুলোতে সমানভাবে ছিল। এখন তৃণমূলের এখানে আমরা এখনকার আলোচনার মধ্যে আমরা নিয়ে আসব একটা জিনিস বলতেই হবে, এখানকার যে সংখ্যালঘু ভোটারের সংখ্যা যে এখানটায় কীরকম আছে, তারা কিন্তু একটা বড় এই ভোটের ফলাফল, সেই ফলাফল তারা কিন্তু সেইগুলোকে ঠিক করে দেয়। তো আমরা যেটা এইখানটাতে একটা জিনিস হচ্ছে, কোন কেন্দ্রে সংখ্যালঘু ভোট কীরকম আছে তার একটা হিসাব আপনাদেরকে আমরা দেব, দিয়ে সেখানটায় আমরা আলোচনাটাকে টেনে নিয়ে যাব। সংখ্যালঘু ভোটের পরিষ্কার কোনো পরিসংখ্যান নেই, তবে হ্যাঁ, সেখানটায় একটা জিনিস হচ্ছে মোটামুটি একটা পরিসংখ্যান, আনুমানিক একটা পরিসংখ্যান এখানে দেয়া যাবে। দেখুন, ইসলামপুর এখানে 50% ওপরে হচ্ছে সংখ্যালঘু ভোট। গোয়ালপুকুর এখানে 40% থেকে 50%-এর কাছে হচ্ছে সংখ্যালঘু ভোট। চাকুলিয়া
এখানে সংখ্যালঘুর ভোটটা একটু কম, প্রায় 25 থেকে 30%। করণদিঘিতে আরও একটু কম, 20 থেকে 30%। হেমতাবাদে সেখানে 50%-এর কম, প্রায় 40% থেকে 45%-এর মধ্যে। কালিয়াগঞ্জ, এখানে কালিয়াগঞ্জে ভোট আছে, এটা তপশিলি সংরক্ষিত। এখানে 30% থেকে 45% সংখ্যালঘু। রায়গঞ্জে 40 থেকে 50%-এর মতো সংখ্যালঘু। চোপড়ায় সংখ্যালঘুর ভোটের সংখ্যাটা কিন্তু চোপড়ায় সেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থীরা যেতে ঠিকই, কিন্তু সেখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা খুব কম। খুব কম বলবো না, 30 থেকে 40%, মানে এই জেলার অন্যান্য জায়গার থেকে কিছুটা কম। ইটাহারে সংখ্যালঘু ভোটের সংখ্যা 45%-এর ওপরে, 55%-এর মধ্যে, অর্থাৎ সেখানেও মোটামুটিভাবে সংখ্যালঘু ভোট বেশি। এর বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামপুর, রায়গঞ্জ, ইটাহার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের অংশ বিশেষভাবে বেশি, এবং এর ফলে সংখ্যালঘুরা যাদেরকে এন ব্লক, মানে একেবারে একটা ব্লক নিয়ে ভোট দেয়, সেই তৃণমূল কংগ্রেস দল এই জায়গাগুলোতে বেশ দৃঢ় রয়েছে তাদের সংখ্যা। তারা কোন কোন জায়গায়? ইসলামপুর, রায়গঞ্জ, ইটাহার, এই যে কেন্দ্রগুলো, এখানে তাদের সংখ্যা খুব বেশি। হেমতাবাদ ও কালিয়াগঞ্জে এটা তপশিলি সংরক্ষিত আসন হওয়ায় সংখ্যালঘু ভোটের সরাসরি প্রভাব এখানটায় সেভাবে নেই। গোয়ালপুকুর যদিও আছে, কিন্তু সেভাবে অন্য জায়গার তুলনায় কিঞ্চিত কম। গোয়ালপুকুর ও চোপড়াতে সংখ্যালঘু ভোট আদর্শগতভাবে উল্লেখযোগ্য হলেও এখানে অন্য এগুলোও রয়েছে, এখানে অন্য শক্তিও রয়েছে। এর ফলে আমরা এইবার দেখতে চাইব যে এই মুহূর্তে যদি ভোট হয়, অর্থাৎ এই 2025 সালে যদি ভোট হয়, তাহলে আমরা কোন কোন কেন্দ্রে কাদেরকে, মনে রাখতে হবে এখনো কিন্তু SIR হয়নি। নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ শুরু করেছে, এবং যেখানে সমস্ত ভোটার লিস্ট সংশোধিত হয়ে ভোটার লিস্ট স্লিম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ যারা মৃত ভোটারদের নাম বাদ যাবে, যারা অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ যাবে, বাংলাদেশি ভোটার যাদের নাম ঢোকানো হয়েছে তাদের সংখ্যাও বাদ যাওয়ার একটা বড় সম্ভাবনা। তো এই সম্ভাবনার ফলে এবার আমরা 2025-এ কি দেখতে পাচ্ছি? এখানে 2025-এ ইসলামপুর, গোয়ালপুকুর এবং ইটাহারে, এই তিনটে জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের জেতার সম্ভাবনা খুব বেশি। তৃণমূল কংগ্রেস কোন কোন কেন্দ্র? একটা হচ্ছে ইসলামপুর, গোয়ালপুকুর এবং ইটাহার, এখানে জেতার সম্ভাবনা খুব বেশি। কিন্তু জেতার সম্ভাবনা, বিজেপির জেতার সম্ভাবনা এখানে যে জায়গায়, যেমন চাকুলিয়াতে যেমন আপনাদেরকে বললাম, চাকুলিয়ায় সংখ্যালঘু ভোটের শতাংশ 25 থেকে 30%, ফলে চাকুলিয়াতে কিন্তু এবার কংগ্রেস নয়, কারণ একটা জিনিস, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়ার জন্যে এইবার এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সরাসরি প্রতিযোগিতা, অন্তত এবারের ভোটে। কারণ তৃণমূল কংগ্রেসের থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা বিজেপি শুরু করেছে, সেখানে সাধারণ মানুষও কিন্তু সেই চেষ্টায় সামিল হয়েছে, এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোট পড়বে, সেই ভোট এবার কংগ্রেস কিংবা CPM এর বাক্সে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম বলেই মনে হয়। ফলে বিজেপির পক্ষে এবার ভালো আসন হচ্ছে চাকুলিয়া, যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট মানে 25%-এর মতো, 25 থেকে 30%। করণদিঘিতে এটা তার থেকেও কম, 20% থেকে 25%-এর মতো করণদিঘির ভোট। তো চাকুলিয়া, করণদিঘি, এই কেন্দ্রগুলো চাকুলিয়া কংগ্রেসের ছিল, কিন্তু এবার বিজেপির কাছে চলে আসবে। করণদিঘি এটা বিজেপি পাবে,
হেমতাবাদ বিজেপির থাকবে, কালিয়াগঞ্জ বিজেপির ছিল আগে, থাকবে এখন, রায়গঞ্জ বিজেপির ছিল আগে, এখনো থাকবে, এবং সেই সাথে সাথে চোপড়া কেন্দ্রটিকে এবার বিজেপির পক্ষে আসার সম্ভাবনাটা খুব বেশি। চোপড়া কেন্দ্র, এই চোপড়া, তার ফলে বিজেপি এখানে কটি আসনে জিতবার সম্ভাবনা? এই জেলাতে উত্তর দিনাজপুরে বিজেপি এই উত্তর দিনাজপুর জেলায় 6টি আসনে জেতার সম্ভাবনা অন্তত এই মুহূর্তে। আর টিএমসির যেটা বললাম, টিএমসির 3টে কেন্দ্র, ইসলামপুর, গোয়ালপুকুর এবং ইটাহার, এই 3টি কেন্দ্রে টিএমসির জেতার সম্ভাবনা বেশি। এখানে কংগ্রেস সেই অর্থে কোনো ভোট, এখানে কোনো সিট এখানে পাবে না। চলে আসছি দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি বিধানসভা কেন্দ্র, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, কুশমন্ডি, গঙ্গারামপুর, হরিরামপুর, এই 6টি কেন্দ্র, বিধানসভা কেন্দ্র। প্রথমে বলে দিই, এই 6টি বিধানসভা কেন্দ্র এই অঞ্চলে, এখানে রীতিমতো সংখ্যালঘু ভোটের সংখ্যাধিক্য। তারা এই সমস্ত অনেকগুলো কেন্দ্রেই আছে, তারা সংখ্যালঘু নয়, তারা সংখ্যাগুরু। যেমন কুমারগঞ্জে সংখ্যালঘু ভোটের শতকরা ভাগ প্রায় 60%, 50%, অর্ধেকের ওপর। বালুরঘাট, সেখানেও সংখ্যালঘু ভোট, তার শতকরা ভাগ প্রায় 55%। এরপর কুশমন্ডি, সেখানেও প্রায় 45 থেকে 50% সংখ্যালঘু ভোট। গঙ্গারামপুর, সেখানে প্রায় 60% সংখ্যালঘু ভোট। আর একটু কমের ওপরে আছে যেখানটায়, সে জায়গাগুলো যেমন তপনের সংখ্যালঘু ভোট 40%-এর মতো, শতকরা 40 ভাগের মতো। তারপরে গঙ্গারামপুর, তার কথা তো বলেছি। হরিরামপুরে, সেখানে 20 থেকে 30% মতো সংখ্যালঘু ভোট। তাই এখানকার রাজনীতিতে, এখানকার ভোটের ফলে এই সংখ্যালঘু ভোটের কিন্তু তাদের ওপরে সংখ্যালঘু ভোট এখানকার বিশেষভাবে এই জায়গার ভোটের ফল তারা ঠিক করে দেয়। এইবার আমরা দেখি 2021 সালের বিধানসভা ভোট এবং 2024 সালের লোকসভা ভোটের যে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ফল, সেই অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের ফলাফলটা কীরকম। কুমারগঞ্জ, এখানে 2021-এ বিজয়ী হয়েছিলেন সম্ভবত মোহাম্মদ তোরাফ হোসেন মণ্ডল, তৃণমূলের। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু যদিও জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কিন্তু এটা বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এবং সংখ্যালঘু ভোট ব্যাংক হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বললাম। 2024 সালের লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতেছিল। বালুরঘাট, এখানেও তৃণমূলের জয়লাভ। এখানকার ভোটাররা, এক মিনিট একটু, বালুরঘাটটা, তপন কেন্দ্র, এখানে বিজেপি জিতেছিল, এটা শিডিউল ট্রাইব সিট, বিজেপি জিতেছিল এই কেন্দ্র, আদিবাসী সংরক্ষিত, বিজেপির সাফল্য এখানে বড়। কুশমন্ডি, এখানেও জিতেছিলেন তৃণমূল, গঙ্গারামপুর তৃণমূল, এবং হরিরামপুরে সেখানটাও কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে লড়াই হয়েছিল। এখানকার 2021-এর ভোট অনুযায়ী হরিরামপুরে 2021-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল হরিরামপুর। তাহলে সার্বিকভাবে আমরা দেখছি অধিকাংশ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার আধিপত্য হলেও আদিবাসী সংরক্ষিত আসন যেমন তপনে বিজেপি শক্তিশালী, বিজেপির রাজনৈতিক কাঠামো সংগঠন কিন্তু উন্নয়ন করেছে,
কিছু কেন্দ্রে তারা সাড়া ফেলেছে। সংখ্যালঘু ভোট যেখানে, সেখানে তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি, এটা নতুন করে বলার কথা নেই। নির্বাচনের ফলাফল এই সব কিছু চাইলে সব কিছুর ওপরে আমরা এইবার তাহলে দেখতে চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে ভোট হলে কারা কতগুলো আসন জিততে পারেন, আমরা সেই জায়গাতে এবার যাই। আমাদের হিসাব বলছে যে দক্ষিণ দিনাজপুরে মোট আসন 6টি, এই 6টি আসন এবং 3-3-এ ভাগ হয়ে যেতে পারে এবার, অর্থাৎ তৃণমূল 3টে এবং যে বিজেপিও 3টে, এর বাইরে আর কোনো দল এখানে কোনো আসন পাবে না। এখন প্রশ্নটা হচ্ছে কোন 3টে আসন এখানটায় বিজেপি পেতে পারে, আর কোন 3টি আসনই বা এখানে পেতে পারে তৃণমূল কংগ্রেস। প্রথমেই বলি যে এখানটায় যে জায়গাগুলোতে তুলনামূলকভাবে যেখানটায় বা সংখ্যালঘু ভোটটা কম, সেখানটায় বিজেপির জেতার সম্ভাবনা বেশি। যেমন তপনে বিজেপি জিতবে, কুশমন্ডিতে বিজেপি জিতবে এবং বিজেপির জেতার সম্ভাবনা হরিরামপুরে, এখানটায় বিজেপির জেতার সম্ভাবনা। তার মানে 3টে ভাগ হয়ে গেল এখানকার ভোটের যে কেন্দ্রে, তাদের যে বিধানসভা কেন্দ্র 3টে ভাগ হয়ে গেল। অর্থাৎ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, উত্তর দিনাজপুরে 9টি আসন, তার 6টি পাচ্ছে বিজেপি, 3টি পাচ্ছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, তার 3টি পাচ্ছে তৃণমূল, 3টি পাচ্ছে বিজেপি, সমান সমান ভাগ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আজকে তাহলে আজ পর্যন্ত আমরা কতগুলো হলো, মোট আসন হলো 44টা মোট আসন। তার মধ্যে বিজেপির ভাগে যাচ্ছে 36টা যাচ্ছে বিজেপির ভাগে, আর তৃণমূলের ভাগে যাচ্ছে এ পর্যন্ত এর মধ্যে 8টা, 36 এবং 8 44। এর বাইরে আর কোনো দলের কোনো আসন এই মুহূর্তে নেই। তাহলে আজ অবধি আমরা কভার করলাম উত্তরবঙ্গের 7টি জেলা। এই 7টি জেলার সার্বিক ফলাফলটা এখনো পর্যন্ত যেটা আছে, মোট আসন 44, তার মধ্যে বিজেপি 36, কংগ্রেস 8, এই তৃণমূল কংগ্রেস 8। আর কাল মালদহ জেলা, এই মালদহ জেলার আলোচনা হয়ে গেলে আমাদের উত্তরবঙ্গ শেষ হবে। অর্থাৎ বিজেপির যে বড়ত যে আছে সেইটা উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়ত আছে। এবার নিচের বঙ্গে চলে আসবার পর সেটা কোন জায়গায় দাঁড়ায় সেইটা আমাদের এখন দেখতে হবে। আজকে তাহলে এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।